স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। 90-এর ঘরে গিয়ে অনেকে নার্ভাস হয়ে যান, তানজিদ তামিম উল্টো ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকিয়ে এই উৎসবে মাতলেন। 22 গজে এমন শৈলী দেখাতে কলিজা লাগে যা তানজিদ তামিমের আছে। তাই তো কলিজাওয়ালা খান তামিম ইকবাল আগেই বলেছেন, ছোট তামিম স্পেশাল ট্যালেন্ট। সাইফুল রূপকের রিপোর্ট। জনপ্রিয় নায়ক আফরান নিশো যেন গ্যালারি থেকে বলতে চাইছেন, তানজিদ তামিম তো বাংলার সেওয়াক। 94 থেকে ছক্কা মেরে সেঞ্চুরি, একদম বীরেন্দ্র সেওয়াগ স্টাইল, ভীরুর মতোই দাপট। ফ্লাম্বয়েন্ট ছোট তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম 100, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। প্রিয়তমার ড্রয়িং রুমে যেন পাঠিয়ে দিলেন উড়ন্ত চুমু। 4 থেকে 6 বেশি, 100 স্ট্রাইক রেটে 107 রানের অসাধারণ ইনিংসে 6টা 4, 7টা ছক্কা। মিড উইকেট জোনে পয়েন্টের উপর দিয়ে কিংবা থার্ড ম্যান দিয়ে নানান দিকে স্টাইলিশ ছক্কা হাঁকিয়ে বাহবা কুড়িয়েছেন তানজিদ তামিম। আগে থেকেই তো ছোট তামিমে মুগ্ধ একসময়ের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ইকবালের ট্রেডমার্ক শট ছিল ড্যান্সিং ডাউন দ্য উইকেটে। টাইমিং হয় এবং ছক্কাও হয়। তানজিদ তামিম তো ড্যান্সিং ডাউন দ্য উইকেটে করে, আবার সে জায়গা দাঁড়িয়েও খুব সুন্দর করে বাউন্ডারির ওপারে পাঠায়। ওর অ্যাবিলিটি ইজ অ্যামেজিং বিকজ হি ইজ নট হেভিলি বিল্ড। যে কথাটা আমাদের ক্রিকেট অঞ্জনে খুব বেশি আলোচনা হয়, পাওয়ার হিটিং, এটা কিন্তু যে পাওয়ার হিটিংয়ের জন্য যে আপনার অনেক বড় শরীর থাকতে হবে বা অনেক মাসেলস থাকতে হবে এরকম না। আপনি তানজিদ তামিমকে দেখেই কিন্তু এই জিনিসটা প্রমাণ হয়। হোয়াট ইজ নট ভেরি টল, নট ভেরি বিল্ড, বাট ওর ব্যাট সুইংটা এত সুন্দর অ্যান্ড হিজ টাইমিং ইজ সো গুড যে ও কিন্তু ইকুয়ালি 80 মিটার 85 মিটার 6 মারছে। So I think he has humongous talent. অথচ তানজিদ তামিমকে এই সিরিজে খেলানো নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। সৌম্য সরকার একাদশে না থাকায় চলছে নানা কথা। কারণ গেল অক্টোবরের সবশেষ ওয়ানডে সিরিজে সৌম্য সাইফ ওপেন করেছিলেন। এবার সুযোগটা হেলায় ফেলেননি তানজিদ তামিম। ক্যাপ্টেন কোচদের ভরসার প্রতিদান দিয়েছেন ব্যাট চালিয়ে। বলা যায় 22 গজে দুর্দান্ত ফর্ম দারুণভাবে ক্যারি করছেন। মাস দেড়েক আগে বিপিএল এর ফাইনালে সেঞ্চুরি করে স্পটলাইট কাড়েন। কদিন আগে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচেও 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তানজিদ তামিম। ওডিআই টি20 মিলিয়ে 76তম আন্তর্জাতিক ম্যাচে পেলেন প্রথম শতকের দেখা। যখনই ব্যাটিং করে আমি চেষ্টা করি যে খেলা ওর ব্যাটিংটা অ্যাটলিস্ট দেখার জন্য, বিকজ আই বিলিভ ইন হিম। আর আজকের থেকে না, আমি অনেক আগের থেকে ওর উপর বিশ্বাস করি। আমি যেটা আপনাকে বললাম যে ওর ফুল পোটেনশিয়াল এখনও আমরা কেউ দেখি নাই। হি ইজ ভেরি স্কিলফুল। আশা করি যে ও জিনিসটা বুঝবে, বিকজ ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনার কাছে অনেক ধরনের পোটেনশিয়াল থাকতে পারে, বাট সামটাইমস আপনাকে কিছু জিনিস লিমিটও করতে হয়, সো দ্যাট ইউ গেট দ্য বিগ রানস অ্যান্ড এভরিথিং। গেল বছর আন্তর্জাতিক টি20তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে রান ও ছক্কা ছিল তানজিদ তামিমের। নতুন বছরে কি ওডিআইতেও তামিম ছড়াবেন তেমন উত্তাপ? সাইফুল রূপক, 71। মৃত্যু থেকে সেদিন কয়েক মিনিটের দূরত্বে দাঁড়িয়েছিলেন তামিম মুশফিকরা। প্রাণ নিয়ে কোনো মতে ফিরেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে। 2019 সালের 15ই মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে ঘটে ভয়াবহ হামলার ঘটনা। 6 বছর পর আজও কি সেই ঘটনা তাড়িয়ে বেড়ায় তামিম মুশফিকদের? কনুর কণার রিপোর্ট। তামিম মিরাজ সৌম্যদের এই ভয়ার্ত মুখটা দেখলে এখনো বুকের ভেতর কাঁপন ধরে, গা শিউরে ওঠে। আর একটু দেরি হয়ে গেলেই সব শেষ হয়ে যেত নিমিষেই। ঘটে যেত দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। 2019 সালের 15ই মার্চ, সেদিনের শুক্রবারটা আর 5টা দিনের মতোই। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টেস্টের প্রস্তুতি। অনুশীলন শেষে হ্যাগলি ওভালের কাছে আল নুন মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে পৌঁছানোর আগেই সেখানে ঘটে যায় নারকীয় ঘটনা। চোখের সামনে পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত নিথর দেহ। এমন বিভীষিকায় মানসিকভাবে ভেঙে পড়েন তামিম মুশফিকরা। কোনো মতে প্রাণ বাঁচিয়ে টিম বাসে উঠে পড়েন ক্রিকেটাররা। অদ্ভুত বিষয়, বাংলাদেশ দলের সাথে ছিলেন না কোনো নিরাপত্তা কর্মী, জানিয়ে সে সময় প্রশ্ন তুলেছিল খেলাযোগ। কেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে একটা নিরাপত্তা কর্মীও দেখা যায়নি শুরু থেকে এই পর্যন্ত? এই দায়িত্বটা কার ছিল? যদি ক্রিকেটারদের একটা ক্ষতিও হতো, সেই দায়িত্ব কে নিত? নিউজিল্যান্ডের মতো শান্ত সুন্দর দেশটা এক মুহূর্তেই ভেসে গেল নৃশংসতায়। এই ঘটনা থেকে বেঁচে ফিরে নিজেদের ভয়ার্ত সেই অভিজ্ঞতা সবাইকে জানিয়েছিলেন তামিম মুশফিকরা। নিউজিল্যান্ডের এমন ঘটনার পর এক হয়েছিল ক্রিকেট দুনিয়া। বিরাট কোহলি থেকে সাঙ্গাকারা সবাইকে নাড়িয়ে দিয়েছিল ক্রাইস্টচার্চের সেই হামলা। দেখতে দেখতে সেই ঘটনার আজ 6 বছর। দিনটিকে ভুলতে পেরেছেন তামিম মুশফিকরা? না,
পারেননি। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন সেই ঘটনা এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। কিছু ঘটনার বয়স বাড়লেও তা পুরনো হয় না একরত্তি। ক্রাইস্ট চার্চ ট্র্যাজেডি তেমনই একটা। সেদিনে সেই আতঙ্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মৃত্যুর সাথে আমাদের দূরত্বটা এক মুহূর্তের। জীবনের কাছে তাই সবই তুচ্ছ, ঠুনকো। কোহিনুর কণা, ৭১। টি-20 বিশ্বকাপের গন্ধ এখনো গা থেকে নামেনি। এরই মধ্যে সিরিজের প্রথম টি-20-তে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। মাউন্ট মঙ্গানুইতে সহজেই জিতে 5 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। বিশ্বকাপের স্কোয়াড থেকে দুই দলই কিছু পরিবর্তন এনেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যেটা কাজে দেয়নি, তার প্রমাণ মিলল ব্যাটিংয়েই। প্রোটিয়ারা বোলিংয়ের তোপে একেবারে নাজেহাল করে ফেলে স্বাগতিকদের। টপ অর্ডারের শুরুর 4 ব্যাটার 1 ডিজিটে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ 26 রান করেন জিমি নিশাম। নিউজিল্যান্ড গুটিয়ে যায় 91 রানে। সাউথ আফ্রিকার হয়ে বল হাতে অভিষিক্ত কোবানি মাকুয়েনা একাই শিকার করেন 3 উইকেট। অটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি ও কেশব মহারাজ 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার কোনোর এন্থ্রাইজানের 45 রানের ইনিংসে ভর দিয়ে 7 উইকেটে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। টি-20 বিশ্বকাপ 2026 সামনে রেখে পাকিস্তান দলে ফিরলেও নতুন বিতর্কে জড়িয়েছেন বাবর আজম। দীর্ঘদিন ওপেনার হিসেবে খেলা এই তারকাকে এবার মিডল অর্ডারে নামানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বাসিত আলীর দাবি, বাবরের মতন তারকার এমন সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত হয়নি। পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট শো গেম প্ল্যানে তিনি বলেন, বাবর আজম ও ফখর জামানের কোনো কণ্ঠস্বর নেই, কেনই বা তারা মিডল অর্ডারে ব্যাট করতে রাজি হলো। বাসিতের মত, একজন বড় তারকার নিজের অবস্থান নিয়ে দৃঢ় থাকা দরকার। তবে বাসিত আলীর সঙ্গে একমত নন আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে দলে খেলোয়াড় নিজেদের পজিশন নির্ধারণ করতে পারেন না, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বাবরের ফর্মও খুব ভালো ছিল না, তাই পরিস্থিতি বিবেচনায় অনেক বড় খেলোয়াড়ও নিচে ব্যাটিং অর্ডার মেনে নেন। এক মাঘে যে শীত যায় না, টি-20 বিশ্বকাপ নিয়ে করা নাটকের শাস্তি এবার সামনে পিসিবি ও বিসিবির জন্য। এই দুই দলের ম্যাচ খেলতে না চাওয়ার গড়িমসিতে এবার বেজায় চটেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বড় কিছুই না, তাই যা খুশি তাই আর করার উপায় নেই। জয় শাহর কথায় ইঙ্গিত পাওয়া যায় ভবিষ্যতের ভোগান্তিরও। তাজিন খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। একটা বিশ্বকাপ নিয়ে কত নাটক, কত অনিশ্চয়তা আর কত শঙ্কা, তার সবই কাটিয়ে ব্যাট বলের লড়াইটা গড়িয়েছিল মাঠে। পাকিস্তানিদের কৌশলের কাছে যে পরাস্ত হতে হয় ক্রিকেট বিশ্বের নাটের গুরু বিসিসিআইকে তথা ওয়ার্ল্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও। বাংলাদেশ ক্রিকেট নিয়ে রীতিমতো একটা মঞ্চ নাটক সাজিয়ে বিসিবির প্রেসিডেন্টকে পাপেট বানিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে মুনশিয়ানা দেখায় মহসিন নকভির বোর্ড। কিন্তু মেগা ইভেন্ট মঞ্চস্থ হওয়ার আগে রাজনীতির কালো থাবায় ম্লান হওয়ার দশা হয়েছিল সবকিছু। কিন্তু শঙ্কার মেঘ কাটিয়ে বিশ্বকাপও মাঠে গড়ায়, আর শেষও হয় প্রত্যাশিত ভারত দলের হাতে ট্রফিটা দেখে। তবে বিসিসিআই এর ওপর ছড়ি ঘোরানো বিসিবি ও পিসিবিকে এত সহজে ছেড়ে দেবে মোড়লরা? এবার পিসিবি বিসিবির সেই নাটক নিয়ে হুঙ্কার তুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান বাংলাদেশকে তেল তুলসী দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ঠিকই, কিন্তু সেই ঝাল তো এবার তুলতেই হবে। তাই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আরও একবার মনে করিয়ে দিলেন আইসিসির ওপরে যে কেউ না। বাংলাদেশ ও পাকিস্তান যা করেছে তার ফল যে খুব মধুর হবে না, তাও আকারে ইঙ্গিতে এক সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন চেয়ারম্যান সাহেব। কোনো দলই আইসিসি কিংবা নিয়ন্ত্রক সংস্থার স্বার্থের চেয়ে বড় না। শুধু মুখেই বলেননি জয় শাহ, তার নেতৃত্বে এই বিশ্বকাপ ভেঙেছে ভিউয়ারশিপের রেকর্ড। একযোগে ৭২ লাখ মানুষের চোখ ছিল স্ক্রিনে, যা ইতিহাসের হাইয়েস্ট রেকর্ড। আর রেকর্ডের পাতা ওলট পালট করে আইসিসি দেখিয়ে দিয়েছে যে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে যে তার সূর্য হাসে। অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মঞ্চস্থ হয়েছে, আবার বিসিসিআই এর হাতে বিশ্বকাপটা তুলে দেওয়াও হয়েছে। এ যেন একেবারে রথ দেখা আর কলা বেচা একসঙ্গে হওয়ার দশা। পিসিবি আর বিসিবিকে এখানেও খোঁচা মারতে ছাড়েননি মিস্টার জয় শাহ। আবারও প্রমাণ করলেন হার্ড ওয়ার্ক নোজ নো সাবস্টিটিউট। রাজনীতি আর অনিশ্চয়তার পিছেও শেষ পর্যন্ত আইসিসি বুঝিয়ে দিল খেলাই শেষ কথা। জয়সার কণ্ঠেও সেই একই সুর, ব্যক্তি বা দলের চেয়ে বড় প্রতিষ্ঠানের স্বার্থ, তাই যা হয়েছে তার ফল মোটেও ভালো হবে না। তাজিন খন্দকার, ৭১।
প্রাথমিক তালিকায় থাকলেও 28 জনের স্কোয়াডে রাখা হয়নি আনিসুর রহমান জিকোকে, তাই জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশেরা এই গোলরক্ষকের। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে কাবরেরার স্কোয়াড ঘোষণার পর ফুটবল অঙ্গনে প্রশ্ন, লিগে ভালো পারফরমেন্সের পরও কেন নেই জিকো? তবে কি ব্যক্তিগত সিদ্ধান্তেই বাদ পড়লেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার? সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। হাসান সজীবের রিপোর্ট। বাফুফের দেয়া 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আনিসুর রহমান জিকোর নাম। অথচ প্রাথমিক তালিকায় ঠিকই ছিলেন বাংলার বাজ পাখি, তবে কেন বাদ পড়লেন? এই প্রশ্নের উত্তর অজানা। বাংলাদেশের পরীক্ষিত এই গোলকিপারের সঙ্গে হেড কোচ হাভিয়ের কাবরেরার সম্পর্কে ফাটা বহু আগ থেকেই। যদিও চলতি লিগে জিকোর পারফরমেন্স নজর কেড়েছে, তবে কি ব্যক্তিগত রোশানলে কাটা পড়লেন অভিজ্ঞ এই গোলরক্ষক? আনিসুর রহমান জিকো তিনি ডাক পেয়েছেন, তার পাসপোর্টটাও চাওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হাভিয়ের কাবরেরা তাকে স্কোয়াডে রাখেননি। কেন রাখেননি? গত 1 বছর আগে খেলাযোগেরই একটা ইন্টারভিউ এক্সক্লুসিভ ছিল মনে হয়, তখন জিকোকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাভিয়ের কাবরেরা কোচের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। তখন জিকো এক বাক্যে বলেছিল উনি আমাকে পছন্দ করেন না। তো আজকে যদি আপনি স্কোয়াড দেখেন, জিকোর কথাটাই আসলে সত্য। হাভিয়ের কাবরেরা আসলে তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, ব্যক্তিগত রোশানলের শিকার হলেন জিকো। অথচ সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে 28 জনের প্রাথমিক স্কোয়াডে আছেন বসুন্ধরার আরেক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তাতেই প্রশ্ন উঠছে, কিসের ভিত্তিতে দল সিলেকশন করেন হাভিয়ের কাবরেরা? হাভিয়ের কাবরেরা বেশিরভাগ সময় আসলে দেশের বাইরে থাকেন, ছুটিতে থাকেন, কিন্তু বেতনটা কিন্তু আটকে থাকে না। সেক্ষেত্রে তিনি আসলে কিভাবে দল সিলেকশন করেন? ফিজিক্যালি একটা জিনিস পরখ করে দেখা আর অনলাইনে বা জুম মিটিংয়ে মানুষ থেকে জেনে শুনে দেখাটা কিন্তু ভিন্ন পরখ করা। তাহলে আর মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কোনো কিছু থাকতো না। তাহলে ফুটবল কোচিং উনি জুম বা অনলাইন থেকে হয়তো বা সিলেক্ট করে দিতে পারতেন যে তোমরা এই স্ট্রেচিতে খেলবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে ভার্চুয়াল কোচের অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া যেতে পারে। আপনি একটা ন্যাশনাল টিম স্কোয়াড ঘোষণা করবেন কিসের ভিত্তিতে? হয় লিগের নিয়মিত পারফর্মার, না হয় তার ন্যাশনাল জার্সি গায়ে তার পক্ষে স্টেট কথা বলে। এই 2 ক্যাটাগরির একটা তো অন্ততপক্ষে হতে হবে। তো এরকম কোনো কিছু না, এরকম প্লেয়ারও কিন্তু আছে। আপনি যেখানে শ্রাবণ যেখানে লিগে নিয়মিত ছিলেন না, সেই জায়গায় শ্রাবণকে আপনি জায়গা দিলেন ন্যাশনাল ক্যাম্পেইনে, কিন্তু এখন নিয়মিত গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন জিকো। এর পাশাপাশি অতীত অভিজ্ঞতা, পাস্ট এক্সপিরিয়েন্সও জিকোর অনেক বেশি। জিকো ক্যাম্পে ডাক না পেলেও ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। তবে প্রাথমিক দলে থাকলেও একাদশে জায়গা করে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ডিফেন্ডারের জন্য। সোমবার থেকে ঢাকায় 28 জনের স্কোয়াড নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প। 31 মার্চ সিঙ্গাপুরে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলার আগে ভিয়েতনামে 26শে মার্চ একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 22 মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী। হাসান সজীব, 71। নানা জল্পনা কল্পনার মাঝে অবশেষে বাতিল হলো আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা। ইউএফার নতুন তারিখ নিয়ে আর্জেন্টিনার সাথে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বলেই ফিনালিসিমা বাতিল করা হয়েছে। রবিবার ইউএফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে হাই ভোল্টেজ ম্যাচটি বাতিলের কথা জানায়। রাজনৈতিক পরিস্থিতির কারণে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। আগামী 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় তা বাতিল করা হয়। পরবর্তীতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আর্জেন্টিনা সরাসরি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত ইউরোপীয় ফুটবল সংস্থা দুঃখ প্রকাশ করে 2026 সালের ফিনালিসিমা বাতিল ঘোষণা করে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ম্যাচ স্থগিতের দাবি উঠলেও 2026 বিশ্বকাপের প্লে অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাকের জাতীয় ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল সংস্থা। ইরাক ফুটবল সংস্থার সভাপতি আদনান জিরদাল এক বিবৃতিতে জানান, সপ্তাহের শেষ দিকে একটি বিশেষ বিমানে করে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেবে ইরাক জাতীয় দল। সফরটি নির্বিঘ্ন করতে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ইরাক। আগামী 31 মার্চ মেক্সিকোর মন্তেরে শহরে অনুষ্ঠিত হবে প্লে অফ ম্যাচটি। সুরিনাম অথবা বলিভিয়ার বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ ফাইনালে মুখোমুখি হবে ইরাকের। ফাইনালের যে দল জিতবে তারাই জায়গা করে নেবে বিশ্বকাপের আই গ্রুপে। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।